সকলকে অনন্ত শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা আলোচনা করব তার সঙ্গে এই কবিতাটি রচনা করেছেন পাবলো নেরুদা, চিলির কবি পাবলো নেরুদা। এটি কিন্তু তার ছদ্মনাম। তার আসল নাম হলো নেফতালি রিকার্দো রেস বাসোয়ালতো। অত্যন্ত শৈশব থেকেই কবিতার প্রতি এই পাবলো নেরুদার অত্যন্ত আকর্ষণ। তিনি কবিতা লিখতেন, কিন্তু তার পিতা কখনোই চাননি যে ছেলে কবি হোক। খানিকটা সেই কারণেই এই ছদ্মনামটা তিনি গ্রহণ করেন। 13 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। নেরুদা তো অবশ্যই একজন কবি ছিলেন, পাশাপাশি তিনি কিন্তু ছিলেন একজন কূটনীতিক, অর্থাৎ চিলি দেশের হয়ে বিভিন্ন সময় তিনি কূটনৈতিক কাজকর্মে নিজেকে যুক্ত করেছিলেন। তিনি একটা সময় ব্রিটিশ দের অধীনস্থ যে বার্মা, অর্থাৎ যেটা এখন মায়ানমার বলা হয়, সেই বার্মায় কনসুলেন্ট হিসাবে তিনি কাজ করেছেন এবং সেটা আমাদের দেশে দিল্লি থেকে সেই কাজটা তিনি করেছিলেন। সেই সূত্রে কিন্তু ভারতবর্ষের সঙ্গে পাবলো নেরুদার একটা সম্পর্ক ছিল। 1971 খ্রিস্টাব্দে পাবলো নেরুদা নোবেল পুরস্কার পান। তবে তার জীবন কিন্তু এতটা স্বচ্ছন্দ ছিল না, বরং অনেক বেশি অভিঘাতের মধ্য দিয়ে, বাধার মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত হয়েছে। কেননা তিনি ছিলেন সমাজতন্ত্রের সমর্থক, তিনি চেতনায় ছিলেন কমিউনিস্ট। ফলে প্রতিক্রিয়াশীল যে সরকার বা শাসক চিলি, তাঁরা কিন্তু পাবলো নেরুদা সম্পর্কে মোটেই তাদের ধারণা ভালো ছিল না। তারা তাদের শত্রুই মনে করতেন এবং পাবলো নেরুদাকে বহুবার কারারুদ্ধ হতে হয়। পরবর্তীকালে সমাজতান্ত্রিক সরকার গঠন হলে তিনি আবার তাদের কাছে গ্রহণযোগ্য হন, কিন্তু চিলির সমাজতান্ত্রিক সরকার বেশি দিন টেকেনি। পুনরায় সেখানে প্রতিক্রিয়াশীলদের সরকার গঠিত হয়। পাবলো নেরুদা সেই সময় বন্ধুদের সঙ্গে পালিয়ে যান আর্জেন্টিনাতে, আবার দেশে ফিরে আসেন সমাজতান্ত্রিক সরকার গঠিত হলে। আবার সেখানে সমাজতান্ত্রিক সরকারকে উৎখাত করে প্রতিক্রিয়াশীল সরকার গঠিত হয়। সে সময়ে পাবলো নেরুদার বেশ বয়স হয়ে গিয়েছে, তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং সেই সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হওয়ার পর ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হলেন এবং হাসপাতালে ভর্তি হওয়ার 3 দিনের মধ্যেই তিনি মারা যান। তো এটা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে, সংশয় রয়েছে যে পাবলো নেরুদা সত্যি সত্যি ক্যান্সারেই মারা গিয়েছিলেন সেই সময়, নাকি হাসপাতালে ভর্তি করবার পর কোনোভাবে তাকে হত্যা করা হয়। এই প্রশ্নের কোনো সমাধান হয়নি, প্রশ্নটা কিন্তু থেকেই গেছে। যাই হোক, এটা মোটামুটি পাবলো নেরুদা সম্পর্কিত যে তথ্য। এবং তার এই যে এই কবিতাটা দি মডার্ন ল্যাটিন আমেরিকান পোয়েট্রি, সেখানে এই কবিতাটি প্রকাশিত হয় এবং সেখান থেকে এই কবিতাটা গৃহীত হয়েছে। তোমরা ক্লাস 10-এ পাবলো নেরুদার একটা কবিতা পড়েছ, অসুখী একজন। আমি এই কবিতাটা প্রসঙ্গ কেন বলছি, কেননা দেখো, অসুখী একজন কবিতাতে পাবলো নেরুদা তিনি বাড়ি ছেড়ে তাকে বেরিয়ে আসতে হয়েছে এবং বাড়িতে তিনি রেখে গেছেন তাঁর প্রিয়তমাকে। কিন্তু এই প্রিয়তমা তার প্রেমিকা, তার মা, তার ভগ্নী বা কে, এটা কিন্তু স্পষ্ট নেই। সেখানে বলছেন বটে যে মেয়েটি আমার অপেক্ষায় থেকে গেল, কিন্তু এই মেয়ে সে যে প্রেমিকাই হবে এরকম কোনো কথা সেখানে বলা হয়নি। বরং কবিতাটা পড়তে গিয়ে আমাদের মনে হয়েছে যে এই মেয়ে হচ্ছে জন্মভূমি। পাবলো নেরুদার কবিতার বৈচিত্র্য অনেক। পাবলো নেরুদা রোম্যান্টিক কবি ছিলেন। পাবলো নেরুদা তিনি পরাবাস্তবতার কবি ছিলেন। তার কবিতায় প্রকৃতি স্পষ্টভাবে, প্রকৃতির প্রতিচ্ছবি তার কবিতায় অনেক ভীষণভাবে ফুটে উঠেছে। পাশাপাশি রাজনৈতিক ইস্তাহার তার কবিতায় রয়েছে, সমাজতন্ত্রের দর্শন তার কবিতায় রয়েছে। তার কবিতায় রয়েছে শোষণ নিপীড়নের বিরুদ্ধে মানুষের যে লড়াইয়ের কথা, জোটবদ্ধ লড়াইয়ের কথা। আর এই যে জোটবদ্ধ লড়াইয়ের সঙ্গে তার রোমান্টিকতা কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে। এই কবিতাতেও আমরা একজনকে পাবো যাকে দেখলে, যার কথা পড়লে আর কি, পড়তে গিয়ে মনে হতে পারে
যে তিনিও কোনো একজন নারী, কিন্তু কবিতাটা রোম্যান্টিক কবিতা নয়। এখানে এই যে একজনকে আমাদের মনে হতে পারে নারী, যে একজনকে আমাদের মনে হতে পারে পাবলো নেরুদার সন্তান, শিশু, যাই মনে হোক না কেন, আলটিমেটলি তিনি হচ্ছেন বিপ্লবের পথের অগ্রদূত একজন, যিনি বিপ্লবের মধ্য দিয়ে সমাজকে পরিবর্তন করতে চান। কিন্তু একা একা এই পরিবর্তন করা তো সম্ভব নয়, সবাইকে একসঙ্গে এগোতে হবে। তিনি হলেন নবীন বিপ্লবী। এই নবীন বিপ্লবীকে ভরসা দিচ্ছেন একজন প্রবীণ বিপ্লবী, তিনি অগ্রদূত হয়ে তার সামনে দাঁড়াচ্ছেন। নবীন বিপ্লবীকে সাথে নিয়ে তিনি সমাজ পরিবর্তনের ভাবনা ভাবছেন, সেই পথে অগ্রসর হতে চাইছেন। এইটাই হচ্ছে এই কবিতার বিষয়বস্তু। তার সঙ্গে, অর্থাৎ সেই নবীন বিপ্লবীর সঙ্গে একজন প্রবীণ মানুষ, একজন অভিজ্ঞ মানুষ, একজন সমাজ ভাবনায় ঋদ্ধ মানুষ, একজন বিপ্লবী মানুষ বা বিপ্লবের পথে অভিজ্ঞ মানুষ, তিনি সেই নবীন বিপ্লবীকে নিয়ে, এই নবীন বিপ্লবী একজন না, কখনোই একজন নয়, অনেকে। এই নবীন বিপ্লবী কি আজকের? না, কখনোই আজকের নয়। সভ্যতার সূচনা পর্ব থেকেই মানুষকে নানা প্রতিকূলতার বিরুদ্ধে, নানা দুর্গমতার বিরুদ্ধে তাকে লড়াই করতে হয়েছে। যখন হিংস্র জন্তুরা রয়েছে তাদেরকে হত্যা করে, তাদেরকে বশে এনে অরণ্যে, পর্বতের গুহায় বাসস্থান তৈরি করতে হয়েছে, বেঁচে থাকবার জন্য সংগ্রামটুকু করতে হয়েছে। সেই সংগ্রামও তো একজনের পক্ষে সম্ভব নয়, জোটবদ্ধ হয়ে করেছেন। তাহলে এই যে জোটবদ্ধতা, এই যে যৌথতা, এই যে যূথবদ্ধতা, সেই জোটবদ্ধতা বেঁচে থাকবার জন্য সাধারণ মানুষের অধিকার, সেটাকে ছিনিয়ে নেওয়ার জন্য, অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য জোটবদ্ধতার প্রয়োজনীয়তার কথা এই কবিতার মধ্য দিয়ে প্রকাশ করছেন কবি পাবলো নেরুদা। প্রথমে আমরা কবিতাটা একবার পড়ে নিই। কবিতাটা স্ক্রিনে দেওয়া আছে, দেখে নাও। আমরা পড়ে নিই একবার, ঠিক আছে? চলো। সময়টা খুব সুবিধার না, আমার জন্য অপেক্ষা করো। দুইজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো। কষ্টে সৃষ্টেও উঠে দাঁড়াবো, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব। আমরা আবার সেরকম এক জুড়ি যারা স্থানে অস্থানে বেঁচে বসতে এসেছে, পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি। সময়টা মোটেই সুবিধার না। রোসো, আমার জন্যে দাঁড়াও, কাঁকে ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও, যা পারো। এখন আমাদের একে অপরকে লাগবে, শুধু কার্নেশন ফুলের জন্যে না, মধু তালাশের জন্যেও না। আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার। এই যে সুবিধের নয় সময়টা মাথা যতই উঁচু করুক, আমরা আবার আমাদের চার হাত চার চোখে একে জুঝবই। প্রথমে এই কবিতাটা পাঠে আমার একটা ভুলের কথা উল্লেখ করি। দেখো, কবিতায় রয়েছে সময়টা সুবিধের না। আমি কিন্তু কবিতাটা বলতে গিয়ে সময়টা সুবিধার না বলে ফেলেছি, যেহেতু সুবিধা শব্দটা আমাদের অভ্যস্ত, আমরা এই শব্দটার সঙ্গে অভ্যস্ত। সুবিধে শব্দটা কম বলি, কিন্তু এই অনুদিত কবিতায় কিন্তু সুবিধের না রয়েছে, তাই না? তো আমরা সুবিধের নাটাই পড়বো, এটা আমার ভুল। যাই হোক, আমরা এবার কবিতাটা ধরে আলোচনা করি। খুব জটিল কিছু নয়, তত্ত্বকথা খুব বেশি নেই, খুব বেশি তথ্যও নেই। অন্য কবিতাগুলোর মধ্যে আমরা যেমন পড়লাম দিগ্বিজয় রূপকথা, অন্ধকার লেখাগুচ্ছ, সেখানে বিভিন্ন মানুষজনের প্রসঙ্গ রয়েছে এবং তাদের সম্পর্কে আমাদের জানতে হবে, খুঁটিয়ে জানতে হবে। এখানে সেরকম বিষয়টা নেই। এখানকার বক্তব্য এবং কবিতাটা শব্দার্থ বলো, টিকা বলো, বেশ সহজ সরল। আর বিষয়বস্তু তো আগেই বলেছি, সেটাই এই কবিতা ধরে এগোচ্ছে। কিন্তু চলো আমরা কবিতাটা ধরে এগোতে থাকি। সময়টা খুব সুবিধের না। সুবিধের না কেন বলছেন?
আসলে সভ্যতার সূচনা পর্ব থেকে মানুষকে লড়াই করতে হয়েছে, সংগ্রামের মধ্য দিয়ে চলতে হয়েছে। যখন ধীরে ধীরে পরিবার গড়ে উঠল, পরিবারের পরে সমাজ, সমাজকে কেন্দ্র করে রাষ্ট্র, রাষ্ট্রকে কেন্দ্র করে রাষ্ট্রের শাসন ব্যবস্থা, শাসক রাষ্ট্রকে পরিচালিত করছে, শাসক শাসনের পাশাপাশি রক্ষা করার পাশাপাশি ভক্ষক হয়ে উঠছে, মানুষের, সাধারণ মানুষের অধিকারগুলোকে ছিনিয়ে নিয়ে নিজের লোভ লালসাকে চরিতার্থ করছে, তখন সেই শাসকের বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াইটা হয়ে উঠছে অত্যন্ত বাস্তব। সেটা কি এখন নেই? আছে, সব দেশে আছে, সব সময় আছে। এই শাসক মানে শুধুমাত্র রাষ্ট্র শাসন করছেন যিনি, তিনি নন। এই শাসক মানে পুঁজিবাদী মানুষ। এই শাসক মানে ধর্ম ব্যবসায়ীরাও, যারা ধর্মীয় ভেদাভেদ সৃষ্টি করে মানুষের স্বাভাবিক সম্পর্কগুলোকে নষ্ট করে দেন শুধুমাত্র নিজেদের লোভ লালসাকে চরিতার্থ করবার জন্য, এবং আমরা তাদের পাতা ফাঁদে পা দিই। শাসক পুঁজিবাদী গোষ্ঠীর যারা কর্ণধার, তারাও সাধারণ মানুষের সমস্ত কিছুকে ছিনিয়ে নিয়ে নিজেদের লোভ লালসাকে চরিতার্থ করে, নিজেদের অট্টালিকা বানায়, নিজেদেরকে প্রতিষ্ঠিত করে সাধারণ মানুষের রক্তের উপরে। ফলে এই সংগ্রাম চিরকালীন, সংগ্রাম থেমে নেই। সাধারণ মানুষের অধিকার রক্ষার সংগ্রাম আজও আছে। এই কারণেই বলছেন, যেহেতু সাধারণ মানুষ খুব ভালোভাবে কোথাও বেঁচে নেই, তাই কবি বলছেন সময়টা খুব সুবিধের না। আর এখন যদি বিশ্বের দিকে তাকাও, বিভিন্ন কারণে দেখবে সারা বিশ্ব জুড়ে 52টা জায়গায় যুদ্ধ চলছে। আমরা দুটো যুদ্ধের কথা এখন জানতে পারছি, কেননা সেই দুটো যুদ্ধ নৃশংসতাকে ছাপিয়ে যাচ্ছে। এক হচ্ছে প্যালেস্তাইনে, ইসরায়েল এবং প্যালেস্তাইনের যুদ্ধ। কে দোষী কে দোষী নয়, এই বিতর্কে আমরা যাব না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যুদ্ধের ফলে সাধারণ মানুষের হত্যা হচ্ছে, শিশুদের হত্যা হচ্ছে। আমরা দেখছি রাশিয়া ইউক্রেনের যুদ্ধে একই কথা, কে দোষী নয় আমরা জানি না, কিন্তু এইটুকুনি আমরা জানি যুদ্ধবাজেরা যুদ্ধ করছেন। যারা যুদ্ধ করছেন তাদের কিছু মাত্র ক্ষতি হচ্ছে না, ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। সাধারণ মানুষের বেঁচে থাকাটা কখনোই সুবিধাজনক নয়। তাহলে আমরা কি এটাকে মেনে নিয়ে এইভাবে নিঃশেষ হয়ে যাব? হব কি? কবি শঙ্কর প্রশ্ন করছেন না যে আমরা কি এভাবেই নিঃশেষ হয়ে যাব? তিনি তো বেঁধে বেঁধে থাকার কথা বলছেন। পাবলো নেরুদাও কোথাও যেন সেভাবেই বলছেন। সুভাষ মুখোপাধ্যায় তার মিছিলের মুখ কবিতায় ঠিক এভাবেই বলেছিলেন। তিনি মিছিলে একটি মুখকে দেখেছিলেন, একটি নারীর মুখকে দেখেছিলেন, যে নারীটির হাত ছিল মুষ্টিবদ্ধ সংগ্রামের হাত। পাবলো নেরুদাও যেন সেই কথাই বলছেন। আসলে রাষ্ট্র বলো বা সভ্যতা বলো, মানুষের এই যে কষ্টগুলো, দীনতাগুলো, এগুলো সব জায়গায় এক। ফলে সব জায়গায় সচেতন মানুষ, মানবতাবাদী মানুষ, তারা একইভাবে কথা বলেন। কোথায় যেন কথাগুলো মিলে যায়। যাই হোক, চলো আমরা পড়ি। কবি বলছেন, এই সুবিধার নয় সময়টায় কবি তার জন্য অপেক্ষা করতে বলছেন। দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। বুঝে শুনে, সমঝে মানে বুঝে শুনে, দুইজনে, নবীন বিপ্লবী এবং যিনি বিপ্লবে ঋদ্ধ হয়েছেন, যিনি পথ দেখাতে পারবেন নবীন বিপ্লবীকে, এই দুইজন। একজন হচ্ছেন নবীন বিপ্লবী, আহ্বান করছেন কবি নবীন বিপ্লবীকে। আবার এখানে দুজন মানে ঠিক দুজন নয়, অসংখ্য দুজন। একজন বিপ্লবের পথে কিভাবে চলতে হবে সেই পথ দেখাবেন প্রবীণ, আর হচ্ছে নবীন। এরা একসঙ্গে মিলে বুঝে শুনে পার করতে হবে। তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো, কষ্টে সৃষ্টেও উঠে দাঁড়াবো, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব। নবীন বিপ্লবীর প্রতি কবির আহ্বান। কষ্টে সৃষ্টে ওই ছোট্ট দুটি হাত, ছোট্ট একই ওই নবীনতা বোঝাতে, আর কিছু নয়। কিন্তু যে সে তো সবেমাত্র এসেছে, সে তো সবেমাত্র সংগ্রামের পথে অগ্রদূত হতে চলেছে, তাকে তো সাহায্য করতে হবে প্রবীণদের, যারা জানেন কিভাবে বিপ্লব করতে হয়, যারা জানেন বিপ্লব করতে গেলে প্রতিক্রিয়াশীল যে শক্তিগুলো আছে তাদের কাছ থেকে কি কি বাধা আসে, সেই বাধাগুলোকে কিভাবে অতিক্রম করতে হবে, এগুলো তো প্রবীণেরাই শেখাবেন, অভিজ্ঞরাই শেখাবেন নবীনদের। তাই একজন প্রবীণ বিপ্লবী হিসাবে তিনি নবীনকে বলছেন, আমার হাতে হাত রাখো, তাহলে আমরা কষ্টে সৃষ্টি উঠে দাঁড়াবো, আমরা ব্যাপারটা বুঝবো, অর্থাৎ কিভাবে আমাদের আন্দোলন করতে হবে,
কিভাবে বিপ্লব করতে হবে, কিভাবে শোষক শক্তি আমাদের শোষণ করছে, নানা রকম ভাবে সেটা আমরা বুঝবো, আমরা আন্দোলন করব, আন্দোলন করতে করতে আমরা আহ্লাদ করব। কেননা জীবনটা ধ্বংস করে দেওয়ার জন্য নয়, জীবনটা কষ্টকর মুহূর্তগুলোকেই শুধু উদযাপন করবার জন্য নয়, জীবনটা আহ্লাদ করবার জন্য, আনন্দ করবার জন্য। সংগ্রামের মধ্যে থেকে সেই আনন্দটাকে খুঁজতে হবে, যেখানে যতটুকু জয় ততটুকুই আনন্দ। বোঝা গেল? আমি একটু আগে আলোচনার শুরুতে বলেছিলাম যে এই বিপ্লব বা এই সংগ্রাম, মানুষের বেঁচে থাকার সংগ্রাম আজকের নয়। যখন সভ্যতা গড়ে উঠছে, মানুষ একটু একটু করে যখন সভ্যতা গড়ে তুলছে, তখন তাকে পাহাড়ে, গুহায়, অরণ্যে তাকে থাকতে হয়েছে, একসঙ্গে থাকতে হয়েছে। সংগ্রামের ইতিহাস মানুষের আজকের নয়, সভ্যতার সূচনা পর্ব থেকে, সে কথাই বলছেন এখানে কবি। আমরা আবার সেরকম এক জুড়ি যারা স্থানে অস্থানে বেঁচে পড়তে এসেছে, পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি। সেই প্রাগৈতিহাসিক সময়ে আমরা সেই আদিম সভ্যতার কথা বলছি, যেখানে আমাদেরই পূর্বপুরুষেরা তারা পাথরে ফাটলেও বাসা বেঁধেছেন, একসঙ্গেই বেঁধেছেন, একা একা সম্ভব হয়নি। হিংস্র সাপদের বিরুদ্ধে লড়েছেন, একসঙ্গেই লড়েছেন, একা একা সেটা সম্ভব হয়নি। আবার কবি বলছেন সময়টা মোটেই সুবিধের না, রোষো আমার জন্য দাঁড়াও। রোষো মানে অপেক্ষা করো, সুবিধের নয় সময়টা। ফলে একা একা বিষয়গুলোকে না বুঝে হঠাৎ করে ঝাঁপিয়ে পড়লে হবে না, ধীরে সুস্থে সমঝে, ধীরে সুস্থে মানে কারোর কাছে মাথা নত করে নয়, একটু বুদ্ধি করে, ধীরে সুস্থে মানে বুদ্ধি করে বিষয়টা ভালো করে বুঝে নিয়ে। তাই কবি বলছেন আমার জন্য দাঁড়াও, কাঁকে ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও, যা পারো। অর্থাৎ তোমাকে তো এগোতে হবে, এগোতে গেলে তোমাকে চলতে হবে, তোমাকে নানা বাধা বিপত্তি অতিক্রম করতে হবে। তার জন্য তোমার কাছে, তোমার হাতে মিনিমাম কিছু অস্ত্র শস্ত্র রাখতে হবে। এই যে ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নাও, এগুলো হচ্ছে সেই বিপ্লবের পথে দীর্ঘ যাত্রা করবার প্রস্তুতি। বিপ্লবের পথে তুমি দীর্ঘ যাত্রা করছো, তোমার তো কাপড় চোপড় লাগবে, জুতো লাগবে। তার কবিতা, বিভিন্ন কবিতায় কিন্তু এগুলো আছে। ইট, কাঠ, পাথর, ইঁদুর, মশা, এই সমস্ত অনুষঙ্গগুলো তার কবিতায় আছে। তিনি অত্যন্ত সচেতন, তিনি সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলোকেও তার কবিতায় বাদ দেননি, কেননা এগুলোর সঙ্গে জীবন সম্পৃক্ত, এগুলোকে বাদ দিলে তো হবে না। এখানেও আমরা তাই দেখতে পাচ্ছি, ঝুড়ি, শাবল, জুতো, কাপড় চোপড়, এই শব্দগুলো এখানে কিন্তু মোটেই অপ্রাসঙ্গিক নয়। কেননা বিপ্লবী তো তাকে, বিপ্লবের পথ তো, বিপ্লব আজকে শুরু করলাম কালকে হয়ে গেল তা নয়। ঘরে বসে সুন্দরভাবে এসিতে হাওয়া খেতে খেতে, আমি এরকম এই মুহূর্তে এসি চলছে না, কিন্তু বিপ্লবের একটা কথা বলছি, বললাম হয়ে গেল তোমাদের পড়ানো শেষ, বিপ্লব আমার শেষ, তা নয়। বিপ্লব চলছে, যুগ যুগ ধরে চলছে, এখনো চলছে। এবং অত্যন্ত সত্য কথা এই, মানব সভ্যতা কখনো না কখনো হয়তো ধ্বংস হবে, তার আগ পর্যন্ত বিপ্লব চলবেই, সাধারণ মানুষের অধিকার রক্ষা করবার, অধিকার অর্জন করবার বিপ্লব। এখন আমাদের একে অপরকে লাগবে শুধু কার্নেশন ফুলের জন্য না, মধু তালাশের জন্যেও না। এই জায়গাটা একটু স্পষ্ট হচ্ছে। কবি বলছেন কার্নেশন ফুল হচ্ছে গোলাপ ফুলের মতন দেখতে ফুল, মধু তালাশ, মধু তল্লাশি করা। কেন গোলাপ ফুলের কথা বলছেন, কেন মধু তল্লাশির কথা বলছেন, এবং এগুলোকে অস্বীকার করছেন কেন? বলছেন যে কার্নেশন ফুলের জন্য না, মধু তালাশের জন্য না, একে অপরকে লাগবে গোলাপ ফুলের সৌন্দর্য উপভোগ করবার জন্য না, মধু তল্লাশি করবার জন্য না, অর্থাৎ রোম্যান্টিকতার জন্য নয়, প্রেমের জন্য নয়। দেখো কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন, হে মহাজীবন, আরে কাব্য নয় এবার কঠিন কঠোর গদ্যে হানো, পদলালিপ্ত ঝঙ্কার মুছে যাক, গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। কবি বলছেন
পূর্ণিমা চাঁদকে চাঁদের মতন সেই চাঁদের স্নিগ্ধতা দিয়ে কবি আর দেখতে পাচ্ছেন না, ওটাকে ঝলসানো রুটি বলে মনে করছেন। ক্ষুধার্ত মানুষের কাছে পূর্ণিমা চাঁদের সৌন্দর্য কি কখনো ধরা দেবে? যার পেটে খিদে রয়েছে, যার মাথায় বাসস্থান নেই, ছাদ নেই, যার পোশাক নেই, যার শিশু সন্তানটি ঠিক মতন ওষুধপত্র পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, শিক্ষা পাচ্ছে না, খেতে পাচ্ছে না, জায়গা পাচ্ছে না। গাজা, প্যালেস্তাইনের শিশুদের কথা ভাবো, সেখানে কি রোমান্টিকতার কোনো স্থান আছে? নেই। তাই কবি বলছেন যে আমরা যে একে অপরকে লাগবে, এটা রোমান্টিকতার জন্য না, এটা লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য, বিপ্লবের আগুন, যে আগুন সমস্ত অনৈতিকতাকে, কদর্যকতাকে পুড়িয়ে দেবে, ধ্বংস করে দেবে, ভস্মীভূত করে দেবে। সেই আগুনের জন্য দরকার একে অপরকে। এই যে সুবিধের নয় সময়টা, মাথা যতই উঁচু করুক, আমরা আমাদের 4 হাত 4 চোখে একে যুঝবই। যুঝবো মানে যুদ্ধ করবই, যোঝা মানে যুদ্ধ করা। বলছেন হ্যাঁ, সুবিধের নয় সময়টা মাথা উঁচু করেই দাঁড়ায়। শোষক শক্তি সব সময় তাদের হাতে অস্ত্র রয়েছে, তাদের হাতে অর্থ রয়েছে, তারা সেগুলোর অপপ্রয়োগ করে। তারা বিপ্লবকে ভয় পায়, তারা মানুষের জোটবদ্ধতাকে ভয় পায়। তারা জানে সাধারণ মানুষ জোটবদ্ধ হলে পরে তাদের বিপদ, তাই সাধারণ মানুষ যাতে কোনোভাবে জোটবদ্ধ হতে না পারে তার জন্য নানা রকম কায়দা কানুন করে। তার জন্য ধর্ম সৃষ্টি করেছে তারা। মানুষ সব মানুষ এক, অথচ ধর্ম সৃষ্টি করে একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষকে পার্থক্য করে দিল, ধর্মটাকে করায়ত্ত করে নিয়ে। দেখতে পাচ্ছ তো সারা বিশ্ব জুড়ে, ভারতবর্ষ জুড়েও, সারা পৃথিবী জুড়ে। আবার পুঁজিবাদী মানুষগুলো তাই, সবার কাছ থেকে সমস্ত কিছু শোষণ করে নিয়ে মানুষকে মেরে ফেলছে না, তাদেরকে একটু একটু করে দিচ্ছে। মানুষকে, সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখতে হবে তো, নাহলে শোষণ করবে কি করে? সাধারণ মানুষকে দিয়ে খাটাতে হবে, তার জন্য তাকে একটু বাঁচিয়ে রাখতে হবে। ওই বাঁচিয়ে রাখাটুকু, বাকিটা তার সমস্ত কিছু কেড়ে নেবে। তো সেই অত্যাচারগুলোকে, সেই অনাচারগুলোকে একটা সময় ধ্বংস করবেনই তারা। কবির বিশ্বাস, কবি তো সব সময় আশাবাদী হন। তিনি বলছেন এই সময়, এই বিরুদ্ধ শক্তি তারা যতই মাথা উঁচু করে দাঁড়াক না কেন, বিপ্লবের জয় এক সময় হবেই। আমরা আমাদের 4 হাত 4 চোখ, কবি যেহেতু এখানে দুজনের কথা স্পষ্টভাবে বলছেন, তাই 4 হাত 4 চোখ, 2 জন 2 জন 4 হাত 4 চোখ হয়। কিন্তু এখানে সেই 4 হাত 4 চোখ কিন্তু 4 জনকে ছাড়িয়ে সহস্র, লক্ষ, কোটি মানুষে গিয়ে পৌঁছচ্ছে। একসঙ্গে তারা লড়াই করবেন, একসঙ্গে যুদ্ধ করবেন এই বিপ্লবে, এই অন্যায়ের বিরুদ্ধে, এই অত্যাচারের বিরুদ্ধে। সেই সংকল্পের কথা কবি এখানে ঘোষণা করলেন। বোঝা গেল? দারুণ কবিতা। কবিতাটা ভালো করে পড়ো এবং বুঝতে হবে কিন্তু, হ্যাঁ, বোধমূলক প্রশ্ন, সেটাকে ঠিক মতন আনসার দিতে গেলে প্রশ্নটাতে কি ভাষায় হবে। তোমার কাছে যে নোট বইটা রয়েছে, সেই নোট বইয়ে কিছু লেখা হয়তো আছে, একরকম ভাবে রয়েছে, আর একটা নোট বই আর একরকম ভাবে রয়েছে। আমি একরকম ভাবে বোঝালাম, তোমরা যদি শুনে থাকো, স্কুলে স্যার একরকম ভাবে বোঝাবেন, অবশ্যই তোমরা শুনবে। কিন্তু তোমার কাছে বোধের জায়গাটা পরিষ্কার হতে হবে। কত রকম ভাষা দিয়ে শুনলে, কিন্তু পরীক্ষায় যে অপশনগুলো দিল সেইগুলো তাঁদের বলা বা বইয়ের লেখা, সহায়িকা বইয়ের লেখা ভাষা থেকে অন্যরকম। তুমি যদি না বোঝো, তাহলে বোধমূলক প্রশ্নের উত্তরটা ঠিকভাবে দিতে পারবে না। ফলে কবিতাটা বুঝতে হবে, পড়তে হবে। সহায়িকা বইয়ের বিষয় সংক্ষেপগুলো ভালো করে পড়বে। আমার পড়াটাও যদি ভালো লাগে তাহলে বারবার শুনবে। ঠিক আছে, সকলের ভালো হোক। থ্যাংক ইউ। পরের ভিডিওতে এটার থেকে কিছু লাইনের তাৎপর্য আমি তুলে দেবো, তাহলে তোমাদের আশা করি কিছুটা সুবিধা হবে। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবে।